ক্লাস্টার কম্পিউটিং চ্যানেলের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমেস্টার 3 এর দুটো বেশ জরুরি বিষয় নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। আমাদের হাতে যে নোটস আর সোর্স মেটেরিয়ালসগুলো আছে সেখান থেকে আমরা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম আর ইন্টারনেট মার্কেটিংয়ের যে মূল আইডিয়াগুলো সেগুলো সহজ করে বোঝার চেষ্টা করব। একদম। লক্ষ্যটা হলো শুধু পরীক্ষার জন্য পড়া নয়, বরং বিষয়গুলো আমাদের রোজকার ডিজিটাল জীবনে কিভাবে জড়িয়ে আছে সেটা ভালো করে বোঝা। ঠিক তাই। এই দুটো বিষয় এখনকার সময়ে এতটাই প্রাসঙ্গিক যে এগুলোর কার্যকারিতা আর প্রভাবটা বোঝা খুব জরুরি। আমরা চেষ্টা করব সোর্সে দেওয়া যে তথ্যগুলো আছে সেগুলো নির্যাস তুলে ধরতে, যাতে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। চমৎকার। তাহলে প্রথমেই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বা ইপিএস নিয়ে কথা শুরু করা যাক। নামটা শুনে একটু ভারী লাগলেও বিষয়টা তো বেশ সোজাসাপটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা যেভাবে অনলাইনে বা কার্ড দিয়ে টাকা দিইনি সেটাই তো। একদম। সহজ কথায় যদি বলি, নগদ টাকা বা চেকের বদলে ইলেকট্রনিক উপায়ে যে অর্থের লেনদেন হয় সেটাই হলো ইপিএস। আজকের দিনে এর ব্যবহার তো সব জায়গায়। ধরুন, অনলাইন কেনাকাটা, বিল পেমেন্ট বা বন্ধুর থেকে টাকা নেয়া সবকিছুই অনেক ফাস্ট আর সহজে করা যাচ্ছে এর মাধ্যমে। সময় বাঁচে, ঝামেলাও কমে। আমাদের সোর্সগুলোতে কয়েক ধরনের পেমেন্ট টুলের ছবি দেওয়া আছে দেখছি। যেমন একটা ছবিতে দেখলাম সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডেবিট কার্ড। আচ্ছা। আরেকটাতে একটা গোল্ড ক্রেডিট কার্ড, সম্ভবত ভিসার, আবার স্মার্ট কার্ডেরও কথা বলা আছে। তার এগুলো সবই হলো ইলেকট্রনিক উপায়ে আমাদের নিজেদের টাকা ব্যবহার করার বিভিন্ন পথ, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এগুলো সবই এক একটা মাধ্যম যার সাহায্যে আমরা ডিজিটাল লেনদেন করতে পারি। আচ্ছা। এর পেছনে যে মূল ধারণাটা কাজ করে, সোর্সের একটা ডায়াগ্রামে সেটাকে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম বলা হয়েছে। হ্যাঁ, দেখেছি ডায়াগ্রামটা। ছবিটা দেখলে বোঝা যায়, একদিকে আছে ব্যবসা প্রতিষ্ঠান, বিজনেসেস, যারা পণ্য বা সেবা দিচ্ছে, প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। অন্যদিকে আছে গ্রাহক বা কাস্টমার্স। গ্রাহকরা সেই পণ্য বা সেবার বিনিময়ে ডিজিটাল উপায়ে টাকা মানি বা কখনো কখনো মূল্যবান ডেটাও ডেটা প্রদান করছে। ও, ডেটাও? হ্যাঁ, ডেটাও। এই আদান প্রদান প্রক্রিয়াটাই হলো ইলেকট্রনিক পেমেন্টের একদম বেসিক ভিত্তি। তার শুধু টাকাই নয়, ডেটাও এখানে একটা ভ্যালু হিসেবে কাজ করতে পারে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আচ্ছা, এবার পেমেন্টের বিভিন্ন যে পদ্ধতি আছে সেগুলোর ভেতরে একটু ঢোকা যাক। ক্রেডিট কার্ড সিস্টেমের কথা তো আমরা প্রায়ই শুনি। অবশ্যই। সোর্সে যে ছবিটা আছে তাতে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এগুলো দেখা যাচ্ছে। এর আসল সুবিধাটা কি? ক্রেডিট কার্ডের মূল সুবিধা হলো এখন কেন পরে দাম দাও এই পলিসিটা। গ্রাহক জিনিসপত্র কিনে নিতে পারেন আর মাস শেষে বা একটা নির্দিষ্ট সময়ে ব্যাংককে সেই টাকাটা শোধ করেন। আচ্ছা। এটা অনেকের জন্য কেনাকাটায় একটা বাড়তি সুবিধা দেয়, বিশেষ করে ধরুন যখন হাতে নগদ টাকা হয়তো একটু কম থাকে। বুঝেছি। আরেকটা পদ্ধতির কথা সোর্সে বেশ জোর দিয়ে বলা হয়েছে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি। এটা ঠিক কিভাবে কাজ করে? ইএফটি হলো ধরুন এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিজিটাল মাধ্যমে টাকা পাঠানোর যে প্রক্রিয়াটা। যেমন আমরা যখন নেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ ব্যবহার করে কাউকে টাকা পাঠাই, বা ধরুন অনলাইন শপিংয়ের সময় সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করি, কিংবা কোম্পানি যখন এমপ্লয়ীদের স্যালারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে, এই সবই কিন্তু ইএফটির উদাহরণ। ও আচ্ছা। এর ফলে আর চেক লেখার বা ক্যাশ কাউন্টারে যাওয়ার দরকার হয় না, লেনদেন হয় খুব দ্রুত আর বেশ সুরক্ষিতভাবেই। এই ইএফটি জিনিসটা তো তাহলে আমাদের লেনদেনের অভ্যাস অনেকটাই বদলে দিয়েছে। অনেকটাই। সোর্সে আরেকটা ছবি আছে, একটা ইলেকট্রিসিটি বিলের, যেটা অনলাইনে দেখা যাচ্ছে, আর পাশে একটা পে বাটন। এটাকে পেপারলেস বিল বলা হয়েছে। এর সুবিধা কি শুধু কাগজ বাঁচানো? কাগজ বাঁচানো তো একটা বড় সুবিধা বটেই, পরিবেশের জন্যও ভালো। তবে এর বাইরেও কিন্তু সুবিধা আছে। কি রকম? পেপারলেস বিল পেমেন্ট প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। বিল হারিয়ে যাওয়ার ভয় থাকে না, তাই না? ঠিক। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিল দেখা যায় আর সঙ্গে সঙ্গে পেমেন্টও করে দেওয়া যায়। লাইনে দাঁড়ানোর দরকার হয় না। ছবিতে ওই পে বাটনটাই তো অনলাইন পেমেন্টের সহজলভ্যতার একটা প্রতীক আর কি। আচ্ছা, তাহলে মডার্ন ট্রানজ্যাকশন বা আধুনিক লেনদেনের ক্ষেত্রে একদিকে যেমন ক্যাশ পেমেন্ট আছে, তেমনি কার্ড পেমেন্টও খুব পপুলার।
অবশ্যই। সোর্সে ভিসা কার্ডের লোগো দেখলাম, যেটা তো বিশ্বজুড়ে পরিচিত। এর পাশাপাশি আবার ইলেকট্রনিক ক্যাশ বা ডিজিটাল ওয়ালেটের কথাও আসছে। হ্যাঁ, আসছে। সোর্সের ডায়াগ্রাম অনুযায়ী ইলেকট্রনিক ক্যাশ যেন ক্রেতা মানে বায়ার, ব্যাংক মানে ব্যাংক, আর বিক্রেতা মানে সেলার এর মধ্যে একটা ব্রিজ তৈরি হচ্ছে। এটা কি আজকালকার মোবাইল ওয়ালেটগুলোর মতো? ধারণাটা অনেকটাই সেরকম, হ্যাঁ। ডায়াগ্রামটা একটা সুরক্ষিত ডিজিটাল লেনদেন ব্যবস্থার দিকেই ইঙ্গিত করছে। ইলেকট্রনিক ক্যাশ বা ডিজিটাল ওয়ালেটগুলো অনেক সময় প্রিপেড সিস্টেমের মতো কাজ করে। মানে আপনি আগে থেকে আপনার ডিজিটাল ওয়ালেটে টাকা ভরে রাখলেন, তারপর প্রয়োজন অনুযায়ী সেখান থেকে খরচ করলেন। ও আচ্ছা। এর ফলে প্রতিবার লেনদেনের সময় ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার প্রয়োজন হয় না। এটা একদিকে যেমন সিকিউরিটি বাড়াতে পারে, তেমনি লেনদেনকেও আরও ফাস্ট করে তোলে। এই যে এত সহজে এত দ্রুত পেমেন্ট করা যাচ্ছে, এটার জন্যই কি অনলাইন ব্যবসার এত রমরমা? মানে আমার তো মনে হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম না থাকলে ইন্টারনেট মার্কেটিংয়ের এত বাড়বাড়ন্ত হয়তো সম্ভবই হতো না। একেবারে ঠিক পয়েন্ট ধরেছেন। ইলেকট্রনিক পেমেন্টের সহজলভ্যতা অনলাইন ব্যবসার প্রসারের একটা বিরাট কারণ। পেমেন্ট গেটওয়েগুলো যত উন্নত হচ্ছে, গ্রাহকদের অনলাইনে কেনাকাটার ভরসাও তত বাড়ছে। কিন্তু শুধু পেমেন্ট সহজ হলেই তো ব্যবসা চলবে না, তাই না? গ্রাহকদের সেই ব্যবসার দিকে টানতে হবে, তাদের কাছে পণ্যের খবর পৌঁছে দিতে হবে। ঠিক। আর এখানেই চলে আসে ইন্টারনেট মার্কেটিংয়ের ভূমিকা। তাহলে ইন্টারনেট মার্কেটিং বলতে ঠিক কি বোঝায়? সোর্সের এর কিছু ভালো মন্দ দিক নিয়েও তো আলোচনা আছে দেখলাম। হ্যাঁ, সহজভাবে বললে ইন্টারনেট আর ডিজিটাল মাধ্যমগুলো, যেমন ধরুন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল, সার্চ ইঞ্জিন, এগুলো ব্যবহার করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার, প্রসার এবং বিক্রি করার যাবতীয় যে কৌশল, সেটাই হলো ইন্টারনেট মার্কেটিং। আচ্ছা। অনলাইন শপিংয়ের অনেক সুবিধা বা প্রোস তো আমরা জানি। সোর্সেও উল্লেখ করা হয়েছে, যেমন 24/7 কেনাকাটার সুবিধা, ঘরে বসে জিনিস পাওয়া, বিভিন্ন অপশন তুলনা করার সুবিধা, এইগুলো আর কি। কিন্তু সোর্সে অসুবিধার বা কনজের কথাও বেশ পরিষ্কার করে বলা আছে। যেমন বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থাকে। ওয়েবসাইটটা জেনুইন তো? পেমেন্ট কি সেফ? হ্যাঁ, এটা একটা বড় চিন্তা। এরপর আছে ডেলিভারিতে দেরি, মানে বিলম্ব হওয়ার সমস্যা। কখনো আবার লুকানো খরচ বা অতিরিক্ত খরচ জুড়ে যায়, যেমন ধরুন শিপিং চার্জ। ঠিক। আর সবচেয়ে বড় ভয়ের কারণ হলো ফ্রড বা প্রতারণা। এই ঝুঁকিগুলো কিন্তু মাথায় রেখেই অনলাইন শপিং করতে হয়। হ্যাঁ, এই ঝুঁকিগুলো অবশ্যই আছে, অস্বীকার করার উপায় নেই। তবে ভালো রেপিউটেড প্ল্যাটফর্মগুলো এই সমস্যাগুলো কমানোর জন্য নানা রকম ব্যবস্থা নেয়। যেমন ধরুন সুরক্ষিত পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা, ট্রান্সপারেন্ট রিটার্ন পলিসি রাখা, কাস্টমার সার্ভিস ভালো রাখা ইত্যাদি। কিন্তু গ্রাহক হিসেবে আমাদেরও সতর্ক থাকতে হবে, তাই তো? একদম, গ্রাহক হিসেবেও আমাদের সচেতন থাকতে হবে। এত সুবিধা অসুবিধা মিলিয়েও ইন্টারনেট ব্যবসাগুলো তো দিব্যি টিকে থাকছে, সফল হচ্ছে। সোর্সের কিছু ছবি যেন এর কারণগুলোই তুলে ধরছে। জাস্টিফাই অ্যান ইন্টারনেট বিজনেস শিরোনামে। হ্যাঁ, ছবিগুলো বেশ ইন্টারেস্টিং। একটা ছবিতে বিশাল ছাড়ের বিজ্ঞাপন, সেল 34%, 32% লেখা, আরেকটায় 24 ঘন্টা খোলা থাকার চিহ্ন, মানে 24 আওয়ার্স লোগো। এর মানে কি, এই যে ইন্টারনেটের মাধ্যমে অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছানো যায় আর সবসময় ব্যবসা চালু রাখা যায়। একদম, এটাই ইন্টারনেট ব্যবসার অন্যতম বড় শক্তি। কোনো জিওগ্রাফিক্যাল লিমিটেশন থাকে না বললেই চলে, তাই দেশ বিদেশের যে কোনো গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব। আর দোকান বন্ধ করার তো কোনো ব্যাপার নেই, 24/7 ব্যবসা চলতে পারে। সোর্সে যেমন ডিসকাউন্টের ছবি আছে, এটাও একটা বিরাট অ্যাট্রাকশন। অনলাইন ব্যবসায় কম্পিটিশন বেশি, তাই কাস্টমারদের টানতে নানা রকম অফার বা ছাড় দেওয়া হয়। আর খরচের দিক থেকেও কি সুবিধা আছে? হ্যাঁ, সেটাও একটা বড় পয়েন্ট। একটা ফিজিক্যাল স্টোরের তুলনায় অনলাইন ব্যবসার পরিচালন খরচও অনেক ক্ষেত্রে বেশ কম হতে পারে। আর এই সাফল্য পেতে গেলে নিশ্চয়ই কিছু নির্দিষ্ট স্ট্র্যাটেজি বা কৌশল লাগে। সোর্সে ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশল বা টেকনিক্স হিসেবে একটা লিস্ট দেওয়া আছে, যদিও খুব ডিটেলে কিছু বলা নেই। এগুলো কি ধরনের কৌশল হতে পারে? কৌশল অনেক রকম হতে পারে। যেমন খুব কমন হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইও, হ্যাঁ। এর মাধ্যমে মানুষ যখন গুগলে কিছু সার্চ করে, তখন আপনার ওয়েবসাইটটা যাতে রেজাল্টের ওপরের দিকে দেখায়, সেই চেষ্টা করা হয়। আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়া বা পেজ চালানো। ইমেল মার্কেটিংও তো আছে। হ্যাঁ, ইমেল মার্কেটিং আছে, যেখানে গ্রাহকদের ইমেলে অফার পাঠানো হয়। কন্টেন্ট মার্কেটিং আছে, মানে ভালো ব্লগ পোস্ট বা ভিডিও বানিয়ে
তার মাধ্যমে গ্রাহকদের অ্যাট্রাক্ট করা। সোর্সে যে তালিকাটা আছে সেগুলো সম্ভবত এইরকমই কিছু পপুলার কৌশলের নাম। সোর্সে ইন্টারনেট মার্কেটিংয়ের একটা চক্র বা সাইকেল অফ ইন্টারনেট মার্কেটিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। তার মানে এটা একটা ওয়ান টাইম কাজ নয়, বরং একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, ঠিক তাই। এটা একটা সাইক্লিক্যাল প্রসেস। এর মধ্যে প্ল্যানিং করা, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা, রেজাল্ট মনিটর করা এবং সেই অনুযায়ী আবার প্ল্যানিং মডিফাই করা, এই ধাপগুলো চলতেই থাকে। কারণ বাজার বদলায়, কাস্টমারের পছন্দ বদলায়, তাই মার্কেটিং স্ট্র্যাটেজিকেও সবসময় অ্যাডাপ্ট করতে হয়। এই প্রসঙ্গেই সোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং অংশটা আসছে কমার্সের ব্যক্তিগতীকরণ বা পার্সোনালাইজেশন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ এখন। সোর্সে দেওয়া উদাহরণগুলো কিন্তু দারুণ। যেমন ডমিনোস পিৎজার একটা বিজ্ঞাপনে লেখা 4 পিৎজাস অনলি 250 রুপিস, অর্ডার নাও। এটা কি সবার জন্য একই অফার, নাকি নির্দিষ্ট কাউকে টার্গেট করে দেখানো হচ্ছে? খুব সম্ভবত এটা নির্দিষ্ট ব্যবহারকারীর জন্যই তৈরি করা একটা অফার। পার্সোনালাইজেশনের মূল আইডিয়াই হলো এটা। মানে ব্যবহারকারীর আগের কেনাকাটার হিস্ট্রি, তার লাইকস ডিসলাইকস, ব্রাউজিং ডেটা, এই সব অ্যানালিসিস করে তার জন্য মোস্ট রেলেভেন্ট অফার বা বিজ্ঞাপনটা দেখানো। যেমন ধরুন, যিনি প্রায় পিৎজা অর্ডার করেন তাকে পিৎজার অফার দেখালে তার রেসপন্ড করার চান্স অনেক বেশি। বুঝেছি। আর একটা উদাহরণ আছে ওয়ালমার্ট অ্যাপের। সেখানে লেখা ফ্রি শিপিং, পিক আপ অ্যান্ড ডেলিভারি অ্যাভেলেবল। এটাও কি ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী দেখানো? হ্যাঁ, হতে পারে। হয়তো ওই ব্যবহারকারী আগে ফ্রি শিপিংয়ের অফার নিয়েছেন, বা তার লোকেশনে পিক আপ আর ডেলিভারি দুটোই অ্যাভেলেবল, তাই অ্যাপ তাকে সেই ইনফরমেশনটাই আগে দেখাচ্ছে। তাতে সুবিধাটা কি? সুবিধা হলো তার কেনাকাটার এক্সপিরিয়েন্সটা অনেক স্মুথ হয়। তাকে অপ্রাসঙ্গিক তথ্য ঘেটে সময় নষ্ট করতে হয় না। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো উদাহরণ হলো ম্যাকডোনাল্ডসের বিজ্ঞাপনটা। জন অ্যাপলসিড ইজ হ্যাভিং আ বিগ ম্যাক অ্যাট আ ম্যাকডোনাল্ডস 200 মিটার্স ফ্রম ইউ। এটা তো একেবারে রিয়েল টাইম লোকেশন, আর সম্ভবত বন্ধুর অ্যাক্টিভিটিও ব্যবহার করছে। ঠিক তাই, এটা হলো হাইপার পার্সোনালাইজেশনের একটা দারুণ উদাহরণ। এখানে ব্যবহারকারীর কারেন্ট লোকেশন, মাত্র 200 মিটার দূরে ম্যাকডোনাল্ডস, এবং সম্ভবত তার সোশ্যাল কানেকশন, এখানে জন অ্যাপলসিড একটা স্যাম্পল নাম ব্যবহার করে বিজ্ঞাপনটা তৈরি করা হয়েছে। বাবা! এর লক্ষ্য হলো একেবারে রাইট টাইম, রাইট সিচুয়েশনে মোস্ট রেলেভেন্ট মেসেজটা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়া। ভাবুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনার ফোন আপনাকে জানালো পাশের রেস্তোরাঁতে আপনার ফেভারিট খাবারটা পাওয়া যাচ্ছে, বা আপনার বন্ধু সেখানে খাচ্ছে। এটা কাস্টমারকে সরাসরি অ্যাকশন নিতে এনকারেজ করে। তার মানে পার্সোনালাইজেশন শুধু বিজ্ঞাপন দেখানো নয়, এটা আসলে ইউজারের ডিজিটাল এক্সপিরিয়েন্সকে অনেক বেশি পার্সোনাল, ইজি আর রেলেভেন্ট করে তোলার একটা শক্তিশালী উপায়। একদম। আর এটা ব্যবসার জন্য খুব লাভজনক নিশ্চয়ই, কারণ রেলেভেন্ট বিজ্ঞাপন বা অফারে কাস্টমারের সাড়া দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক বলেছেন। ডেটা অ্যানালিটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতির সাথে সাথে এই পার্সোনালাইজেশন আরও অনেক বেশি সফিস্টিকেটেড এবং এফেক্টিভ হয়ে উঠছে। তাহলে আজকের আলোচনায় আমরা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মূল ধারণাটা বুঝলাম, এর বিভিন্ন টাইপস যেমন ক্রেডিট কার্ড, ইএফটি, ইলেকট্রনিক ক্যাশ, এবং এর ভিত্তি হিসাবে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম নিয়েও কথা বললাম। হ্যাঁ। এরপর আমরা অনলাইন কেনাকাটার সুবিধা আর ঝুঁকিগুলো দেখলাম। দুটো দিকেই কভার হলো। সবশেষে আমরা ইন্টারনেট মার্কেটিংয়ের জগতে একটু উঁকি দিলাম, বুঝলাম কেন অনলাইন ব্যবসা সফল হতে পারে এবং পার্সোনালাইজেশনের মতো মডার্ন টেকনিকগুলো কিভাবে কাস্টমার এবং ব্যবসা দুপক্ষের জন্যই জরুরি হয়ে উঠছে। হ্যাঁ, একটা ভালো ওভারভিউ পাওয়া গেল। এই বিষয়গুলো, বিশেষ করে টেকনিক্যাল টার্মগুলো প্রথমবার বুঝতে হয়তো একটু সময় লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু সোর্সের ছবি আর উদাহরণগুলো মিলিয়ে দেখলে আর একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করলে দেখবে এগুলো বেশ ইন্টারেস্টিং। আর আমাদের চারপাশের ডিজিটাল জগতের সাথে তো ওতপ্রোতভাবে জড়িত, তাই হাল ছেড়ো না। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন একটু ভাবনার জন্য রেখে যাই। আমরা তো দেখলাম ইলেকট্রনিক পেমেন্ট আর পার্সোনালাইজড মার্কেটিং এখন কোথায় দাঁড়িয়ে আছে, কিন্তু টেকনোলজি তো কনস্ট্যান্টলি বদলাচ্ছে প্রতি মুহূর্তে। ভবিষ্যতে এই ডিজিটাল লেনদেন আর অনলাইন এক্সপিরিয়েন্স আর কতটা পার্সোনাল, কতটা সিকিউর বা কতটা অটোমেটেড হয়ে উঠতে পারে? হয়তো এমন কিছু অপেক্ষা করছে যা আমরা এখন ঠিকমতো কল্পনাও করতে পারছি না। সত্যি ভাবনার বিষয়। আচ্ছা,
আজকের মতো আমাদের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। আমরা দ্বাদশ শ্রেণীর কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 3 এর সিলেবাসের অংশ হিসাবে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ইন্টারনেট মার্কেটিংয়ের জরুরি দিকগুলো নিয়ে কথা বললাম। পুরোটাই আমাদের দেওয়া সোর্স মেটেরিয়ালের উপর ভিত্তি করে। আশা করি আলোচনাটা কাজে আসবে। হ্যাঁ, আশা করি এই আলোচনা শিক্ষার্থীদের বিষয়গুলো বুঝতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে। আর হ্যাঁ, আরও রিসোর্স বা আলোচনার জন্য ক্লাস্টার কম্পিউটিং ইউটিউব চ্যানেলটি দেখতে পারেন। সকলের পড়াশোনার জন্য অনেক শুভকামনা রইল। শুভকামনা।